এই ভিডিওতে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24 সালের উচ্চতর গণিত অংশের এমসিকিউ প্রশ্নের সলভ। তো আমরা যদি প্রথম প্রশ্নে আসি, প্রথম প্রশ্নে বলা হচ্ছে y সমান একটি রাশি দেওয়া আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আমরা সরাসরি ডিফারেন্সিয়েশনে চলে যাই তাহলে dy বাই dx ইকুয়ালস টু ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি হয় 1/x। এটাকে আমরা লিখলাম, যেহেতু এটা আমাদের x ছিল না সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 2কে যদি ডিফারেন্সিয়েট করি হবে 0, - x কে যদি ডিফারেন্সিয়েট করি হবে -1। এটাকে আমরা লিখতে পারি 1/x - 2। পরের প্রশ্নে আমাদের আছে একটি ইন্টিগ্রেশন। এখানে দেখা যাচ্ছে যে একটি রুট ওভার আছে এবং রুট ওভার ভিতরে x এর পাওয়ার 2 এবং ওপর লবে x এর পাওয়ার 1, অর্থাৎ 1 কম। যদি এরকম থাকে তাহলে আমাদের সাথে সাথে একটি সূত্রের কথা স্মরণ করতে হবে, যেটা ছিল এরকম: যদি রুটের ভিতর f(x) একটা ফাংশন থাকতো এবং লবে এর ডিফারেন্সিয়েশন থাকতো তাহলে সেটা সমান আমরা লিখতাম 2√f(x) প্লাস c। যদি এরকম থাকে আমরা এই ফর্মুলাটা খাটানোর ট্রাই করব। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে এখানে 1 - x² আছে ঠিকই, কিন্তু উপরে এর ডিফারেন্সিয়েশন নেই। একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হয় -2x, কিন্তু উপরে আছে শুধু x। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি এখানে লিখে দেব -2x dx 1 - x²। সামনে আমরা একটি -1/2 দিয়ে গুণ করে দেব। তাহলে এই মাইনাস মাইনাস কাটা যায়, এই 2 কাটা যায়, কাটা গিয়ে সেম রাশিটা আমাদের থেকে যাচ্ছে। এখন কিন্তু আমরা সেই সূত্রের অ্যাপ্লাইটা করে ফেলতে পারি। এখানে যে রাশিটা আছে উপরে তার ডিফারেন্সিয়েশনটা আছে, তাহলে আমাদের আনসারটা হবে -1/2 × 2√f(x), অর্থাৎ 1 - x²। এই 2 যদি আমরা কেটে দেই সমান দাঁড়ায় -1 - x² প্লাস c। এরপরের প্রশ্ন রয়েছে একটি ত্রিকোণমিতি, বলা হচ্ছে tan 75 ডিগ্রির মান কত। tan 75কে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান tan 45 এর মান হচ্ছে 1 প্লাস 1/√3 ডিভাইড বাই 1 মাইনাস, দুটাকে যদি গুণ দিই 1/√3। লব হরকে যদি আমরা √3 দিয়ে গুণ করে দেই তাহলে দাঁড়াচ্ছে √3 প্লাস 1 √3 মাইনাস 1। এরপরের প্রশ্নে বলা হচ্ছে মুক্তভাবে পরন্তু বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। চতুর্থ সেকেন্ডে অর্থাৎ nতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা সূত্র কিন্তু আমাদের জানা ছিল। অতিক্রান্ত দূরত্ব tতম সেকেন্ডে ছিল u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। এখানে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে u এর মান 0, অর্থাৎ আদিবেগ 0, প্লাস হাফ ইন্টু a অর্থাৎ g সমান 9.8 ইন্টু চতুর্থ সেকেন্ড অর্থাৎ 4 দুগুণে 8 মাইনাস 1 7 সমান 4.9 ইন্টু 7। এটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পেয়ে যাব 34.3 মিটার। তাহলে এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর। এরপরে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের একটু ভালো করে নজর দিতে হবে, কারণ এই অঙ্কটি প্রায়শই ভুল হয়ে যায়। তো আমরা যদি অঙ্কটি আগাই তাহলে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি, এখান থেকে যদি আমরা একটা x² কমন নিতে পারি তাহলে দাঁড়ায় x² to 1 plus 1/x whole root divided by x plus 1 সমান লিমিট x tends to -ইনফিনিটি। এখন এই x² যদি আমরা রুট করি তাহলে দাঁড়াচ্ছে x, কিন্তু এখানে বলা হচ্ছে x tends to -ইনফিনিটি, অর্থাৎ x একটি মাইনাস সংখ্যা, কিন্তু রুটের ভেতর থেকে কখনো মাইনাস আসতে পারে না, অর্থাৎ এই সংখ্যাটিকে অবশ্যই প্লাস হবে। সেজন্য আমরা একটি পরম মান চিহ্ন ব্যবহার করলাম।
বাকি সংখ্যাটিকে আমরা লিখতে পারি 1 + 1/x / x + 1। এখন x রুটের ভিতর থেকে যে মাইনাস আসে না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। কারণ অনেকে ভাবতে পারে যে ভাই আমরা তো এরকম লিখি যে √16 ± 4, অনেকে এটা ভাবতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা ঘটে কাহিনীটা, সেটা হচ্ছে শুরুতে একটা প্লাস মাইনাস থাকে, এরপর আমরা সেটাকে লিখতে পারি ±4। কিন্তু এরকমভাবে আমরা রুটের ভেতর থেকে কখনোই প্লাস মাইনাস আসা সম্ভব না। যেমন x² = 4 হলে আমরা এটাকে যদি এইভাবে লিখি x ± √4, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ±2। কিন্তু x² = 4, x √4 লিখলে আমাদের অবশ্যই এটাকে 2ই লিখতে হবে, কারণ এখান থেকে মাইনাস আসবে না। সেই কাজটাই এখানে করা হয়েছে। এখন আমরা যদি এই পরম মান চিহ্নটাকে তুলে দিতে চাই, তাহলে আমরা যদি এটাকে -x লিখি, অর্থাৎ একটি মাইনাস বাইরে, তার সাথে x যদি এইভাবে লিখি, তাহলে x এর মানটা ছিল নেগেটিভ, যেহেতু -∞, আর এই মাইনাস গুণ করে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ পরম মানের কাজটা আমাদের সামনে একটি মাইনাস দিয়ে দিলে হয়ে যাচ্ছে। বাকি অংশটুকু আমরা এইভাবে লিখতে পারি। এর পরের লাইনে যদি আমরা এই xকে নিচের হরকে ভাগ দিই, x দ্বারা উপর নিচে ভাগ করে দিই, তাহলে দাঁড়ায় -1 × √1 + 1/x / 1 + 1/x, লব হরকে x দ্বারা ভাগ করে। এটা সমান আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু -∞। এই √1 + 1/x এবং 1 + 1/x-কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে থাকে √1 + 1/x। এখন আমরা যদি x এর মান বসাই, 1 এর নিচে ইনফিনিটি মান বসানোর মানে এটা 0 হয়ে যাবে। এই অংশটুকু যদি 0 হয়ে যায়, থাকলো নিচে শুধু 1, নিচে 1 এবং উপরে -1, তাহলে আনসারটা হয়ে যাবে -1। এরপরের অঙ্কে একটি সমীকরণ দেওয়া আছে, বলা হচ্ছে এই সমীকরণটি কোন কণিক নির্দেশ করে। এই কণিক নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি জানতে হয় সেটি হচ্ছে h² - ab এর মান কত। এখানে h হচ্ছে xy যুক্ত পদের সহগ এবং a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে y² এর সহগ। এখানে xy যুক্ত কোনো পদ নেই, তাহলে h এর মান 0, মাইনাস a এর মান হচ্ছে -9 x² এর সহগ, ইন্টু b এর মান হচ্ছে 16 y² এর সহগ। এই দুটাকে যদি আমরা গুণ দিই, তাহলে আমাদের হচ্ছে +144, যেটা 1 এর থেকে বড়। যদি 1 এর থেকে বড় হয়, সেই কণিকটি আমাদের হবে অধিবৃত্ত। এক্ষেত্রে আমাদের চেক করে নেওয়া লাগবে যে অপশনে এক জোড়া সরলরেখা দেওয়া আছে কিনা। যদি অপশনে এক জোড়া সরলরেখা দেওয়া থাকে, তাহলে সেটি এক জোড়া সরলরেখা নির্দেশ করে কিনা চেক করে এরপর এই সূত্র খাটাতে হবে। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু একটা সহজ উপায়ে বুঝে ফেলতে পারতাম যে এটা আসলে কোন কণিকটি নির্দেশ করছে। যদিও এটা কোনো নিয়ম প্রসিদ্ধ নয়, তবু আমরা সঠিক উত্তরটাই ধরে ফেলতে পারতাম। যদি MCQ এর অপশনে এক জোড়া সরলরেখা না থাকে এবং x² ও y² এর যে সহগ আছে তার সামনে একই চিহ্ন না থাকে, অর্থাৎ একটা প্লাস হলে অপরটা মাইনাস থাকে, তাহলে সেটি আমরা বলে দিতে পারবো সরাসরি অধিবৃত্ত। যেমন এই অঙ্কটিতে y² এর সহগ প্লাস এবং x² এর সহগ মাইনাস, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারছি এটি অধিবৃত্ত। আর যদি দুইটার সামনে প্লাস অথবা দুইটার সামনে মাইনাস থাকতো, তাহলে আমরা দেখতাম x² এবং y² এর সহগ সমান কিনা। যদি সমান হতো তাহলে সেটা বৃত্ত হয়ে যেত, আর যদি অসমান হতো তাহলে সেটা উপবৃত্ত হতো। এটা ছিল আমাদের এই অঙ্কের শর্টকাট। পরের প্রশ্নটিতে বলা হচ্ছে এটি একটি পরাবৃত্তের সমীকরণ হলে এর শীর্ষবিন্দু কত। শীর্ষবিন্দু বের করার জন্য আমরা যেটি করব, প্রথমে আমরা দেখব যে স্কোয়ার আছে কোন চলকটির উপর। এখানে y এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা y² এবং +2y
এটাকে বাম পাশে লিখে নেব। এরপর আমরা -4x এবং +8কে ডান পাশে লিখে ফেলব। এখন আমরা চেষ্টা করব এখানে একটি স্কোয়ার বানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যদি এখানে একটি +1 থাকতো তাহলে এটি y+1 হোল স্কোয়ারের সূত্র হয়ে যেত। তাহলে আমরা উভয় পাশে একটি +1 দিয়ে দিই। তাহলে এটি হয়ে যায় y+1 হোল স্কোয়ার সমান -4x + 9। এই সমীকরণটিকে আমরা আদর্শ সমীকরণ y² = 4ax এরকম বানানোর জন্যে এটাকে আমরা এখান থেকে -4টা কমন নিলাম, এতে থাকলো x - 9/4। এখন আমরা যদি এটাকে y ধরি, y+1টাকে y ধরি এবং x - 9/4কে যদি x ধরি, তাহলে এটা কিন্তু এই সমীকরণের সাথে মিলে যাবে। তাহলে শীর্ষবিন্দু বের করার জন্যে x = 0 অর্থাৎ x - 9/4 = 0, সুতরাং x = 9/4। অনুরূপভাবে y = 0 অর্থাৎ ছোট হাতের y + 1 = 0, সুতরাং y = -1। তাহলে আমাদের শীর্ষবিন্দুটি হবে 9/4, -1। এটা ছিল আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্নে বলা হচ্ছে y² = 4x একটি পরাবৃত্ত এবং y = x একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি প্রথমে চিত্রটা অঙ্কন করে ফেলি, পরাবৃত্তের ক্ষেত্রে যে চলকটি স্কয়ার মুক্ত থাকবে সেটি হবে ওই পরাবৃত্তের অক্ষ। তাহলে আমাদের পরাবৃত্তটি দেখতে হবে এরকম। আর এটি হচ্ছে একটি মূলবিন্দুগামী সরলরেখা, ধরি সরলরেখাটি এরকম ছিল। আমাদের বের করতে হবে এই দাগ দেওয়া অংশের ক্ষেত্রফলটুকু। এখন আমরা যদি এই কার্ভটা এই পর্যন্ত মোট কত ক্ষেত্রফল দখল করে আছে, এটা থেকে এই ত্রিভুজটা কত ক্ষেত্রফল দখল করে আছে বিয়োগ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মাঝখানের অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। এর জন্য আমরা প্রথমে y = x যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা x এর দুইটা মান পেয়ে যাব, x = 0, 4। অর্থাৎ এই সরলরেখাটি 0 বিন্দুতে ভুজে 0 মানের জন্য এখানে ছেদ করবে এবং ভুজে 4 মানের জন্য এখানে 4, 4 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা দিতে পারি ইন্টিগ্রেশন, এটাকে লিখে নেই y = 2√x ইন্টিগ্রেশন 2√x, অর্থাৎ এই কার্ভটা কতটুকু এরিয়া দখল করে আছে মাইনাস এই ত্রিভুজটা কতটুকু ক্ষেত্রফল দখল করে আছে। ত্রিভুজের দখলকৃত এরিয়া হবে 1/2 ভূমি গুণন উচ্চতা। 1/2 এটা হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ ভুজের মানটা, ইন্টু উচ্চতা হচ্ছে আবার 4 অর্থাৎ কোটির মানটা। আর কার্ভের লিমিটটা হবে 0 থেকে 4 পর্যন্ত, এই 0 থেকে 4 পর্যন্ত। এখন যদি আমরা এটাকে বিস্তৃত করে দেই, তাহলে দাঁড়াবে 2 × x এর পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ 3/2 / 3/2, 0 থেকে 4 পর্যন্ত, মাইনাস 2 দিয়ে কাটলে 2, 4 দুগুণে 8 সমান 2 × এই 3/2টাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে 2/3 × এই x³ যদি আমরা লিমিট বসিয়ে দেই, তাহলে প্রথমে 4 3/2 মাইনাস 0³ মাইনাস 8 সমান 4/3 × 8 মাইনাস 8 সমান কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 8/3 বর্গ একক। এটা ছিল আমাদের ক্ষেত্রফল। এরপরের অঙ্কে বলা হচ্ছে 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7 সমান কত। 2 tan inverse থিটার সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে tan inverse 2 theta অর্থাৎ 2/3 / 1 -
1/3 অর্থাৎ 9 প্লাস tan ইনভার্স 1/7 যা আছে তাই সমান, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি আমরা লিখতে পারি হচ্ছে 3/4 প্লাস tan ইনভার্স 1/7 সমান tan ইনভার্স 3/4 প্লাস 1/7 ডিভাইড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। উপর নিচে যদি আমরা 28 দিয়ে গুণ করে দেই তাহলে দাঁড়াচ্ছে 3 সাথে 21 প্লাস 4 ডিভাইড বাই 28 মাইনাস 3 অর্থাৎ tan ইনভার্স 1 সমান π/4। এটা ছিল 9 নম্বর অঙ্কের আনসার। এরপর অঙ্কটিতে আমরা চলে যাই। r সমান sin থিটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত? কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই বৃত্তের সমীকরণটি দরকার। এই সমীকরণটিকে যদি আমরা একটি r দিয়ে গুণ দিয়ে দিতে পারি তাহলে দাঁড়ায় r sin থিটা এরকম। এখান থেকে কিন্তু আমরা সহজেই বৃত্তের সমীকরণটি বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি r স্কয়ার সমান এই রাশিটি, আবার r sin থিটা সমান y, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y ইকুয়ালস টু 0। বৃত্তের কেন্দ্র নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হয়, x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। এখানে x এর সহগ হচ্ছে 0, তাহলে এটাকে যদি আমরা -2 দিয়ে ভাগ দিই 0ই হবে, কমা y এর সহগ হচ্ছে -1, এটাকে যদি আমরা -2 দিয়ে ভাগ দিই তাহলে দাঁড়াচ্ছে হাফ। আর ব্যাসার্ধ সমান √g² প্লাস f² মাইনাস c। যেহেতু এখানে স্কোয়ার আছে সুতরাং জি এর চিহ্ন বা এফ এর চিহ্ন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। জি হচ্ছে 0, এফ হচ্ছে হাফ, স্কোয়ার করলে 1/4, এবং এখানে কনস্ট্যান্টের মান কিন্তু 0 -0। ব্যাসার্ধ যেহেতু নেগেটিভ হয় না, এটাকে আমরা লিখতে পারি হাফ, সুতরাং ব্যাসার্ধ সমান কিন্তু আমাদের হাফ। এরপর অঙ্কে বলা হচ্ছে 1-এর একটি জটিল ঘনমূল ওমেগা হলে ω⁴ প্লাস ω⁵² এর মান কত? এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমেই দেখব ওমেগার পাওয়ারে 0 আছে কিনা। 0 থাকলে সরাসরি বাদ, এবং 3-এর গুণিতক থাকলে তাও সরাসরি বাদ। এখানে 0 নেই, কিন্তু 3-এর গুণিতক 6 আছে। 6কে যদি আমরা সরাসরি বাদ দিই থাকলো শুধু ওমেগা, প্লাস এখানে ω⁵ এর গুণিতক 3 রয়েছে, থাকলো ω²। এটা সমান আমরা জানি -1। এরপরের অঙ্কে বলা হচ্ছে কে এর কোন মানের জন্য এই রাশিটির একটি মূল অপর মূলের বিপরীতে 3 গুণের সমান হবে। ধরি অপর মূলটি আমাদের ছিল আলফা, তাহলে প্রথম মূলটি হবে অপর মূলের বিপরীতের 3 গুণের সমান, বিপরীতের 3 গুণের সমান। তাহলে একটি মূল আলফা হলে আরেকটি হবে 3/α। এখন মূল দুটিকে যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে থাকবে 3 সমান k/2, সুতরাং k = 6। পরের অঙ্কটাতে এখানে সাইন ইনভার্স থেকে কোনটি হয় এটি নির্ণয় করতে হবে। এখানে কট এবং ট্যানে কিন্তু যাওয়া যাবে না, ইনভার্স থেকে আমরা ইনভার্সে যেতে পারবো। তাহলে আমরা যদি একটা চিত্র এঁকে ফেলি, এটা যদি আমাদের থিটা হয় তাহলে সাইন ইনভার্স 2/3, 2 ছিল আমাদের লম্ব 2 এবং 3 ছিল অতিভুজ। এটা থেকে যদি আমরা এই কট সাইন ইনভার্স থেকে যদি কট ইনভার্সে যেতে চাই তাহলে কট ইনভার্স, তার আগে এই ভূমিটুকের মান আমরা নির্ণয় করে নিই, √3² - 2² √5। তাহলে কটের ক্ষেত্রে উপরে হয় ভূমি, নিচে হয় লম্ব। এটা কিন্তু এই অপশনের সাথে মিলে গেছে, বাকি অপশনগুলো আমাদের সলভ করার দরকার নেই। পরের ম্যাথে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হচ্ছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মান কত। ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয় তাহলে নির্ণায়কের মান 0 হবে, অর্থাৎ
নির্ণায়কটিকে বিস্তৃত করতে হবে। আমরা চেষ্টা করব যেই রোটিতে বা যে কলামে 0 রয়েছে সেটিকে ধরে বিস্তৃত করার জন্যে, তাহলে আমাদের সময় বাঁচবে। আমরা যদি এই লাইনকে ধরে বিস্তৃত করি, তাহলে এই 2 সারিকে ধরে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে -2 ইন্টু 3p -2 হয়ে যাচ্ছে +2 মাইনাস এই 3 এর জন্য আবার 3 ইন্টু, তাহলে এই কলাম এবং এই রো বাদ -1, এটা গুণ করলে -3 সমান, এটা সমান কিন্তু হয়ে যাবে 0 বা -6p -4 + 12 = 0 বা 6p সমান হয়ে যাচ্ছে 8। সুতরাং p সমান 2 দিয়ে কাটলে 4/3। এরপরের অঙ্কে একটি সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। এই লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে লিখে ফেলব x ও y এর সহগ দ্বয় পরিবর্তন করে 3x 2y, x ও y এর সহগ ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এরপর y এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, সমান এই রাশিটাকে আমরা এই পাশে লিখব, কিন্তু যে বিন্দুগামী সেই বিন্দুটা এখানে বসে দেব, অর্থাৎ 3 × 1 + 2 × 1। তাহলে 3x + 2y = 5, 3x + 2y - 5 = 0। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।